মানুষ চলে গেলে পৃথিবী থেকে কোথায় যায়, কেমন থাকে, কেউ কি বলতে পারি? বলতে পারি না। কিন্তু কিছু মানুষ যে মনে থেকে যায় এ কথাটা বলতে পারি। এটা আমার মেজ ননদের বাড়ি, আর এটা হচ্ছে আমার মেজ ননদের প্রিয় বাগান। আমার মেজ ননদ যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছিল, সেই রাতটা যখন সবাই শ্মশান থেকে এসেছিল, তারপরে সেই রাতটা এই ঘরটার মধ্যে আমার সঙ্গে কী ঘটেছিল, কী অলৌকিক ঘটনা ঘটেছিল, তোমরা এই ভিডিও না দেখলে জানতেই পারবে না। এই ভিডিওতে আমি সবটাই বলবো তোমাদের সঙ্গে। তার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো সেই সব বন্ধুদেরকে বলবো, তোমরা আমাকে যদি ফলো না করে থাকো একটু ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, সাবস্ক্রাইব না করলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা পুরো দেখার পরে তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানিও। তারপরে যদি মনে করো একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে ছড়িয়ে দিও। সবটাই তোমাদের হাতে। তাহলে সেই ঘটনাটা তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতেই বলি না, এইটা হচ্ছে আমার মেজ ননদের হাতের একটা সুন্দর কাজ। ও হাতের কাজও খুব সুন্দর পারত, আর খুব গোছানো মানুষ ছিল। আর এইটা হচ্ছে ছাদ। এই ছাদে আমরা কত সময় কাটিয়েছি। এই বাড়িটা জমি কেনা থেকে ভিত পুজো, গৃহপ্রবেশ সবটাই আমি ছিলাম আমার ননদের সঙ্গে। গৃহপ্রবেশের প্রথম রাতটা আমি ওর সঙ্গেই কাটিয়েছি। আর এই বাগানটা ছিল শখের বাগান। সেদিন রাত্রে এই বাগানে আমার সাথে কী হয়েছিল সেটা বলবো অবশ্যই। তার আগে আরেকটা ঘটনা বলি। এখানে একটা আম গাছ ছিল, বিশাল বড়। আর আম গাছে আম ভর্তি ছিল, খুব মিষ্টি আম। সে বছর জন্য গাছ ভেঙে পড়েছিল আমের চোটে, এই রকমই আম ছিল। যখন আমার ননদ পৃথিবী ছেড়ে চলে যায়, দিনটা ছিল 28শে মে। বুঝতেই পারছো আমের সিজন। অলৌকিকভাবে মানে বলে বোঝাতে পারবো না। আমার ননদ চলে যাওয়ার কিছু দিনের মধ্যে ফল সমেত আম গাছটাই মারা গেল। কীভাবে যে মারা গেল আম গাছটা আজও ভেবে পাই না। এটাও হয়, এটা হয়। এই রাস্তাটা ওর খুব প্রিয় ছিল। এই বাড়ি যখন করেছে তখন এই রাস্তাটা হয়ে ওঠেনি। এই রাস্তার জন্যে ও খুব তাকিয়ে বসে থাকতো, কবে ওর সামনে একটা পাকা রাস্তা হবে। রাস্তা ঠিকই হয়েছে, ওর আর দেখা হয়নি। তাহলে যেটা বলছি, এই বাগানটা দেখছো তো, এই বাগানটা আমার ননদের ভীষণ প্রিয়। আর আজকে ছিল ননদের দ্বিতীয় বিবাহ, এই ভুল বললাম গো, দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাই আমরা এসেছি একটু ওর সঙ্গে সময় কাটানোর জন্য, ওর কথা বলার জন্য। তাই তোমাদেরকে ওর ঘরটাও দেখাচ্ছি, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ও খুব ফটো তুলতে ভালোবাসতো। এবার বলি, তোমরা তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করব বলেছি, যে ও যেদিন চলে গেছে পৃথিবীতে সেদিন রাত্রে কি হয়েছিল। যেহেতু সবাই শ্মশান থেকে আসার পরে রাত্রেবেলায় সবাই যে যার ঘরে শুয়ে পড়েছিল, আমি আর আমার বড় ননদ শুয়েছিলাম ঠিক ঠাকুর ঘর, মাথার কাছে ঠাকুর ছিল, পাশে ছিল ওর ওই বাগানটা। রাত্রেবেলায় যখন 12টা বাজে, তারপর থেকে ওই বাগানের মধ্যে তোলপাড় করে যাচ্ছে কে যেন, বাগানের গাছগুলোর ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একবার মনে হচ্ছে গাছগুলোকে কে যেন ভেঙে দিয়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে জানলার কাছে কে যেন এসে আমার কানে চি করে ডেকে যাচ্ছে, আবার মনে হচ্ছে সেই ডাকটা দূরে কোথাও শোনা যাচ্ছে। রাতটা যে আমি কীভাবে কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন সাহসী মেয়ে আমি, তবু সেই রাতে সব লাইট ধরিয়েই শুয়েছিলাম। কিন্তু কেন জানি না চোখটাই খুলতে পারিনি। সাহস করে যে চোখ খুলে দেখব কি হচ্ছে না হচ্ছে। পাশে আমার বড় ননদ শুয়েছিল। আমি আঁকড়ে ধরেছিলাম বড় ননদকে, মাঝে মাঝেই তাকে জাপটে ধরছিলাম যে, কিন্তু চোখ কিন্তু বোঝা ছিল, আমি চোখ খুলতে পারিনি। পরে অবশ্য জেনেছি যে চি করে যেটা ডাক শুনছিলাম সেটা হচ্ছে প্যাঁচার ডাক। কিন্তু বাগানে যে কি হয়েছিল তোলপাড় সেটা আজও বুঝতে পারিনি। যেমন বুঝতে পারিনি গাছ ভর্তি আম গাছটা কী করে মারা গেল, ঠিক সেই রকম শখের জিনিস কেউ সহজে ছাড়তে চায় না গো। যতই সে পৃথিবী থেকে ছেড়ে চলে যাক, তবু তার ওপর তো মায়া রয়ে যায়। তাই আজ যেন বাগানটার দিকে আর তাকাতে ইচ্ছা করে না, ভালো লাগে না সেই বাগানে যেতে। কিন্তু ও খুব ফুল ভালোবাসতো। ওর ঘরের প্রতিটি কোণায় যেমন প্লাস্টিক মানে কৃত্রিম ফুল থাকতো, ঠিক তেমনই
অরিজিনাল ফুলও ও বাজারে গেলেই কিনে রাখতো। আর খোঁপায় ফুল পরতেও ভীষণ ভালোবাসতো। ওর চুল ছিল অসম্ভব বড়। আর এ হচ্ছে আমার ননদের ভাসুরের মেয়ে। ও খুব ভালো মিষ্টি একটা মেয়ে, কাকিমাকে খুব ভালোবাসে। ও খুব সুন্দর গান গায়, বিভিন্ন ফাংশন করে। আমরা সেই জন্য ওকে বলেছিলাম, তুমি একটু আসো, এসে একটুখানি ভক্তিগীতি তোমার কাকিমার স্মরণে কিছু একটু করে যাও। জানি সবাই ব্যস্ত, সবাই কর্মময় জীবন, কারণ কর্ম না করলে তো পেট পেট মানে পেট ভরবে না, সে যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন। তাই আমাদের বলার সঙ্গে সঙ্গে ও এসেছিল ওর খুব মূল্যবান সময়ের থেকে বের করে। যদি ওর একের পর এক যেহেতু ওর গানের টিউশনি থাকে, সেগুলো সেট করা থাকে, আমরা বুঝি সময়ের মূল্য না দিতে পারলে কতটা অসুবিধায় পড়ে যেতে হয়। তাই ওকে খুব বেশি জোর করতে পারছিলাম না, কিন্তু আবার ছেড়েও দিতে ইচ্ছা করছিল না, যে আরেকটু গান করো, আরেকটু গান করো। কারণ আমার মেজ ননদ ওকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর আমার বড় ননদ হাত বুলিয়ে বুলিয়ে ওকে দিয়ে একটার পর একটা গান করিয়ে যাচ্ছে। কারণ খুব ভালো লাগছিল গানগুলো শুনতে শুনতে, অঝরে কেঁদে যাচ্ছিল সবাই। আমি তো ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি। তাহলে তোমরা বলো, এরকম ঘটনা আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এরকম কোন কোন বন্ধুর সঙ্গে কিংবা কার কার সঙ্গে এই একই ঘটনা ঘটেছে তাদের প্রিয় মানুষ চলে যাওয়ার পরে, আমাকে অবশ্যই জানিও। আমি এই কথাটা সঙ্গে সঙ্গে সকালেই বলেছিলাম। সবাই একই। আমার ভাগনা বলেছিল, মামি আমি ছাদে গেলে না আমার মার গন্ধ পাচ্ছি। তখন আমার আরও ভয় লেগে গেছিল যে মেজদি তো তাহলে ছাদে উঠেই বসেছিল, ও ছাদের থেকেই সব নৃত্য করছিল। ওরা যেমন ছাদে উঠলেই ওর মার গন্ধটা পাচ্ছে। আমার মেজদি খুব সেন্ট, মানে আমার মেজ ননদ খুব সেন্ট ব্যবহার করতো, খুব ভালোবাসতো সাজতে। তাই এই রকমই এই আজকের দিনে এই ভিডিওটা যখন করেছি, মনে হলো এই গল্পটা তোমাদের সঙ্গে বলা উচিত। এটা সত্যি এবং আমার সঙ্গে হয়েছে। জানি না কে কতটা বিশ্বাস করবে। তারপরে সবাই মিলে ওর আত্মার শান্তি কামনায় একটু নীরবতা পালন করলাম 1 মিনিট। করার পরে ও তো চলে যাবে। ওর যেহেতু বললাম যে ওর টিউশনি রয়েছে, আমরা কিছু আমার ননদের প্রিয় মানুষকে আসার জন্য অনুরোধ করেছিলাম, যারা সবসময় আমার ননদের সঙ্গে থাকতো। আমরা নিজের হলেও আমরা অনেকটা দূরে থাকি, আর এরা নিজের না হলেও আমার ননদের খুব কাছে থাকে। শুধু বাড়ি কাছে তা বলছি না, প্রাণের কাছেও থাকে। সব সময় ননদের সঙ্গে, এদের সঙ্গে আমার ননদ দোকান বাজার যেখানে যাওয়ার হতো সব সময় যেত। এরাই এই জায়গাটাকে বসুন্ধরা নামে তৈরি করেছে। সবাই একসঙ্গে এরা মোটামুটি বাড়ি করেছিল। কেউ কেউ হয়তো একসঙ্গে গৃহপ্রবেশও করেছে। তাই আমার ননদের খুব কাছের মানুষ ছিল এরা। তাই এদেরকে বলেছিলাম যে তোমরা এসো, আমরা একটু সন্ধেবেলাটায় তার স্মৃতির পাতা থেকে কিছু কিছু স্মরণীয় জিনিস, মানে আমরা স্মৃতিচারণ করব, তার কথা বলবো। তারপরে সেই রাতটা মানে যা হোক করে কাটিয়ে ভোর 4:30 আমরা চলে এসেছিলাম ইছাপুর স্টেশনে। দেখো কি ফাঁকা স্টেশনটা, যখন এসেছি এরকম ফাঁকা এবং এই রকম অন্ধকার ছিল। শুধু ছিল যারা খবরের কাগজ দেয়, তারা তো ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন এইসব ট্রেনে তাদের কাগজ আছে, তাই তারা স্টেশনে এসে বসে মানে কাজ করে। আর আমরা এসেছিলাম কয়েকজন। স্টেশনে এসেছি 4:30, যে ট্রেন ধরবো বলেছিলাম সে ট্রেনটাও এসেছিল। কিন্তু কি বলো তো, কপালে না থাকলে কিচ্ছু হয় না। আমরা স্টেশনে বসে আছি, আমাদের সামনে দিয়ে ট্রেন চলে গেছে, অথচ আমরা উঠতে পারিনি। কী ঘটনা বলো তো। এই ঘটনাটা যদি তোমরা জানতে চাও কেন আমরা ট্রেনে উঠতে পারলাম না, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই সেই ঘটনাটাও বলবো। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেনটা আসলো। সেই ট্রেনে উঠলাম, যেটা আমি আশা করিনি, যে ট্রেনে যাব ভেবেছিলাম সেই ট্রেনটা আমাদের সামনে হুশ করে চলে গেল, কিন্তু আমরা উঠতে পারলাম না, কি যেতেও পারলাম না। তাই পরের ট্রেনের জন্যই অপেক্ষা করে থাকলাম। এরকমই হয়। তোমাদের ভিডিওটা দেখে শুনে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নতুন ভিডিওতে দেখা